এসএসসি 26 পেজের স্টুডেন্টরা কি অবস্থা তোমাদের? দেখো তোমাদের কালকেই বাংলা দ্বিতীয় এক্সাম। সো বাংলা দ্বিতীয়তে কিভাবে রচনা লিখলে 20-এ 20 পাবা বা রচনা লিখতে যে ভুলগুলো করা যাবে না, এটা নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা। সো এভরিথিং দেখে বুঝে যাইতেছো রচনা কজ রচনাতে 20 মার্ক, অ্যান্ড এই 20-এ 20 যদি পাওয়া যায় কেউ, দ্যাট মিনস বুঝতে পারতেছ কই চলে গেছে অলরেডি, মনে কর 33 পাইলে পাস, এর মধ্যে 20 যদি পাওয়া যায় রচনাতে, রচনা কিন্তু বানায় লেখা যায়। অ্যান্ড এটা চিন্তা করো, এমন একটা পার্ট যেটার মধ্যে 20 মার্ক, ভাই 20 মার্ক অনেক বড় একটা জিনিস, ঠিক আছে? 20 মার্কস হচ্ছে অনেক বড় একটা জিনিস, আর রচনা পুরোপুরি বানায় লেখা যায়। জাস্ট কয়েকটা জিনিস ফলো করলে এবং কয়েকটা মিস্টেক এড়ায় চলে তুমি রচনাতে 20-এ 20 পাইতে পারো। সো আজকে আমরা আলোচনা করবো কিভাবে তুমি রচনাতে 20-এ 20 পাইতে পারো বা কোন ভুলগুলো এড়ায় চলবা। দেখো ভাই, রচনা কয় পেজ লিখবো? প্রথম কোয়েশ্চেন, ভাই রচনা কত পৃষ্ঠা লিখবো বা কত পেজ লিখবো আর কি। তারপরে হচ্ছে ভাই কিভাবে লিখবো, এক পেজে কত মানে কয় লাইন লিখবো, এই টাইপের অনেক চিন্তা তোমাদের মাথায় ঘুরে, তাই না? সবাই তোমাদের বইলা দেয়। দেখো রচনা যখন লিখবা, প্রথমত রচনাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইতেছে রচনাতে মার্কস কত? 20 মার্ক। রচনাতে মার্কস কত? রচনাতে মার্কস হইতেছে 20। যেহেতু রচনাতে মার্কস 20, তোমারে ওইভাবেই তিন করে নিতে হবে। যেহেতু মার্কস 20, দ্যাট মিনস রচনাতে তোমার প্যারা বলে না, এই 20টা প্যারা লিখতে হবে। এখন যেই রচনা হোক, তুমি যদি 20টা প্যারা বানাইয়া সুন্দর মতো লিখতে পারো, স্যার তোমার এই প্যারা গুনবে। গুইনা যখন দেখবে এই বেচারা 20টা প্যারা লিখছে, স্যারের 20-এর মধ্যে 19 দিতে অনেক কষ্ট হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। বাট তোমার প্যারা যদি কম থাকে, স্যার এই জায়গায় একটা সুযোগ পাওয়া যাবে। সো রচনাতে সবচেয়ে বেশি ম্যাটার করে প্যারা, কয় প্যারা লিখতেছো। কারণ এইটা না যে আমার এক পেজের মধ্যে একটা প্যারাই লিখতে হবে, এক পেজে 2টা প্যারাও লিখতে পারো, সমস্যা না। তো ভাই রচনা কত পৃষ্ঠা অ্যাকচুয়ালি লেখা হয়? দেখো 20 প্যারা যদি হয়, একটা পেজ যদি একটা প্যারাও লিখো, তাহলে কিন্তু এখানে 20 পেজ পাইতেছো। তো আমি বলবো তোমার রচনা পরীক্ষাতে 20 মার্ক পাওয়ার জন্য সর্বনিম্ন 20 পেজ লেখা উচিত। 20 পেজ লেখা উচিত সর্বনিম্ন, এবং এক একটা প্যারা এক এক পেজে লিখতে পারো, এটা ভালো হবে। এক একটা প্যারা এক এক পেজে লিখবা, তাইলে দেখো এই 20 প্যারার জন্য 20 পেজ পাবা। এন্ড এইভাবে যদি লিখতে পারো স্ট্যান্ডার্ডলি, তুমি 20-এর মধ্যে 20 পাবা। এর চেয়ে খুব বেশি লেখারও দরকার নাই, তুমি হচ্ছে ওই 20 পেজের মধ্যেই লিখবা। তারপরে ভাই রচনার জন্য কত সময় বরাদ্দ রাখবো? আমার কাছে মনে হয় রচনার জন্য তুমি শেষের দিকে 45 থেকে 50 মিনিট, কি বলছি, রচনার জন্য 45 থেকে 50 মিনিট বরাদ্দ রাখবা, যাতে শেষে এই সময়টাতে রচনা লিখতে পারো। রচনা বানায় লেখা লাগে, তাই না? বানায় লেখা লাগে। জাস্ট তোমারে কালেক্ট করতে হবে প্যারাগুলো। আমি তোমার আজকের এই ভিডিওতে শেষের দিকে 10টা রচনার 20টা করে প্যারা দিব, ঠিক আছে? সো ওইগুলো সিলেক্ট করতে পারো। তারপরে রচনাতে মার্কস 20-এর মধ্যে 20 স্যার তোমার এমনি দিয়ে দেবে না। দেখো যে রচনা লিখতেছো, ওই রচনা রিলেটেড কোনো উক্তি যদি তোমার মনে থাকে, বা কোনো উক্তি যদি তুমি যাই না থাকো, উক্তি জানবা, রিসোর্স থেকে খুঁজবা, মনীষীদের উক্তি, তারপর হচ্ছে এরকম উক্তি যদি যাই না থাকো, তাহলে ওই উক্তিগুলা লিখলে আর একটু রচনা একটু ভারী হয়, মানে টিচারের কাছে অ্যাভেলেবল মনে হয়। সো রচনাতে যখন তুমি স্টার্ট করবা, মনে করো একটা পেজ, এটা একটা পেজ, তাই না? তারপরে হচ্ছে আমি মনে করো কয়েকটা পেজ দিই, এটা একটা পেজ, তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা পেজ, তাই না? এটা মনে করো একটা পেজ, আমি এখানে 3 পেজ দিলাম। সো প্রথমে তুমি রচনা স্টার্ট করবা, এখানে সুন্দর মতো নাম দিবা, নাম দিয়ে রচনা শুরু করবা। এখানে ভূমিকা, দেখো পেজ তুমি বাঁচাই ফেলতে পারো, ভূমিকা লেখা নিচে টান দিবা। তুমি চাইলে এখান থেকে লাইন শুরু করতে পারো, বাট আমি বলবো ওইখানে যে একটা প্যারা, এটা বোঝানোর জন্য তুমি এখান থেকে না শুরু করে এখান থেকে শুরু করো, ঠিক আছে? আবার যদি মনে করো ভূমিকা হোক বা যে কোনো একটা প্যারা, মনে করো তুমি স্বদেশ প্রেম লিখছো, বা মানে ওই যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই রচনাটা লিখতেছ, তখন মনে করো দ্বিতীয় প্যারা তোমার কৃষিক্ষেত্রে বিজ্ঞান, ঠিক আছে? কৃষিক্ষেত্রে বিজ্ঞান, এটা একটা প্যারা, এটা মনে করো লিখছো। লেখার পরে সুন্দর মতো এটা টান দিবা, টান দেওয়ার পরে এটা একটা প্যারা। সো এটা নিচ থেকে লিখবা, নিচ থেকে লিখলে এখানে তুমি একটা গ্যাপ পাইয়া যাইতেছো, ব্যাপারটা বুঝছো? আর যদি তোমার এরকম কিছু হয় যে তুমি উক্তি পাইয়া গেছো এই রিলেটেড, মানে এই যে প্যারাটা লিখছো এখানে কোনো মনীষীর উক্তি আছে, ব্যাপারটা বুঝছো? উক্তিটা যদি প্রথমে দেওয়া যায় প্রথমে দিবা, নাইলে হচ্ছে সুন্দর মতো এখান থেকে লিখবা। লিখছো, প্যারাটা লিখছো, লিখো। এখানে দেখো 10 থেকে 12 লাইন, অ্যাটলিস্ট 10 লাইন লিখবে, একটা পেজে অ্যাটলিস্ট 10 লাইন লিখবা। লেখার শেষে মনে করো এখানে যে উক্তিটা আছে, এই উক্তিটা সুন্দর মতো তুমি লিখবা। উক্তিটা লেখার সময় যে এইভাবে উক্তি লিখে না, 2 লাইন হয়েছে, মনে করো এখানে উক্তিটা শেষ হয়েছে, উক্তিটা লিখছো। এরপরে এই জায়গায় নাম দিবা যে যার উক্তি, লাইক মনে করো এটা হচ্ছে এরিস্টটলের উক্তি, তুমি এরিস্টটল দিছো। তারপরে যদি আরও কিছু লাইন থাকে এখানে লিখতে পারো, অথবা এই জায়গায় শেষ করে ফেলতে পারো।
অথবা উক্তি যদি প্রথমে থাকে তাহলে এই উক্তিটা যদি প্রথমেও লিখো, লাইক মনে করো এখানে আরেকটা প্যারা আছে, কৃষিক্ষেত্রে বিজ্ঞান, এখানে মনে করো লিখলাম চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, ঠিক আছে, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান। এরপরে মনে করো এটার মধ্যে উক্তি যদি পাইছো, না পাইলে তো নাও পাইছো, মাঝে উক্তি লিখতে পারো, আবার একদম প্রথমে উক্তি দিয়ে স্টার্ট করতে হবে। একটা উক্তি দিলা, ওই উক্তি দিয়ে হচ্ছে তুমি স্টার্ট করলা, এখানে নাম দিলা যে হচ্ছে উক্তিটা বলছে। এরপরে এখানে পুরোপুরি রচনাটা যদি লিখো, মানে প্যারাটা যদি লিখো, তাহলে এই প্যারাটা পরিপূর্ণতা পাবে। এইভাবে যদি লিখো তাহলে টিচারের কাছে তোমার রচনার একটা ভ্যালু ক্রিয়েট হবে, টিচার মার্কস দিতে বাধ্য হবে। ব্যাপারটা বুঝছো? সো টিচার বেশিরভাগ ক্ষেত্রে দেখো উচিত হইতেছে কি লিখছে রচনাটা ওইটা বুঝা যে কতটা স্ট্যান্ডার্ড লিখে হয়েছে ওইটা বুঝে টিচারদের মার্কস দেওয়া উচিত। বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টিচাররা কয়টা প্যারা লিখছে, কয় পেজ লিখছে, ওইগুলো দেখে মার্কস দেয় আর কি রচনাতে। সো একটা জিনিস মনে রাখবা, যে ভুল করবা না, ভূমিকা কখনো বানায়া লেখা ট্রাই করবা না, ঠিক আছে? ভূমিকা কখনো বানায়া লেখা ট্রাই করবা না। যে কোনো রচনার ভূমিকা এবং উপসংহারটা ভালো মতো বই থেকে স্ট্যান্ডার্ড হইতে শিখে যাবা। ভূমিকা কখনো বানায় লিখতে যায় না, স্ট্যান্ডার্ডভাবে ভূমিকাটা লিখবা এবং প্রত্যেকটা রচনার উপসংহার লিখবা। এই দুইটা জিনিস বানায়া না লিখে যদি তুমি বইয়ের স্ট্যান্ডার্ড জিনিসটা লিখতে পারো তাহলে বেশি বেটার হবে, ঠিক আছে? কজ ভূমিকা উপসংহার ওইগুলো টিচাররা ভালো মতো পড়ে, তোমার ভূমিকা কেমনে লিখছো ওইটা দেখে টিচার ফিল করে দিতে পারবে বাকিগুলো কি লিখছো। তারপরে আরেকটা জিনিস তোমার যেটা করা যাবে না সেটা হচ্ছে কাটা, ওভার রাইটিং, এটারে বলা হয় ওভার রাইটিং। দেখো যেগুলা করা যাবে না, ওভার রাইটিং করা যাবে না, ওভার রাইটিং একদম না, ঠিক আছে? ওভার রাইটিং যত পারে অ্যাভয়েড করার ট্রাই করবা, ঠিক আছে? বানান ভুল করবা না। আর কি করবা না বলো তো? বানান ভুল করবা না, বানান ভুল যাতে না হয় এগুলো খেয়াল রাখবা। ওভার রাইটিং করবা না, বানান ভুল করবা না। তারপর হইতেছে বানান ভুল করবা না, ওভার রাইটিং করবা না। তারপরে যেটা করবা, বেশি গ্যাপ দিয়ে লিখবা না। দেখো তুমি মনে করো এমন 50 পৃষ্ঠা রচনা লেখার জন্য প্রত্যেক পেজে মনে করো তুমি হচ্ছে 7-8 লাইন করে লিখছো, 5 লাইন করে লিখছো, তখন বেশি গ্যাপ দিয়ে দিলে ওই গ্যাপটা বেশি চোখে পড়বে, তখন টিচার মনে করবে তুমি ফাঁকিবাজি করছো। ব্যাপারটা বুঝছো? দেখো একটা পেজে তুমি কিভাবে সুন্দর মতো ইউজ করতে পারো, লাইক একটা পেজ প্রথমেই দেখো এখানে প্যারার নাম চলে যে লেখা শেষ হয়ে যাইতেছে, যে আমি লিখলাম চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, সুন্দর মতো চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, ঠিক আছে? তো এখানেই তো এক পেজ চলে যায়, মানে এক লাইন চলে যাইতেছে জাস্ট টাইটেলটা লিখতে। এরপর এখান থেকে মনে করো যদি কোনো উক্তি পাও এটা রিলেটেড, তুমি উক্তিটা জাস্ট লিখো, যদি সুন্দর মতো এতটুকু লিখলা। তারপরে এখানে যে বলছে ওই তার নাম লিখলা, লাইক এরিস্টটল বলছে, এরিস্টটল লিখছি, ওকে। লেখার পরে দেখো তুমি এমনিতেই এই জায়গায় তোমার 4 পেজ মানে 4 লাইন ইউজ হয়ে গেছে। এরপরে এখানে বেশি কিছু লেখা লাগবে না তোমার, এটা কিন্তু পূরণ হয়ে যাবে। এখন তোমার কি এরকম আছে ভাই যে আমি 20টা প্যারার জন্য 20টা উক্তি মনে থাকবে না? তো কোনোটাতে উক্তি মনে থাকতে পারে, বাট আমার কাছে মনে হয় একটা রচনার ক্ষেত্রে তুমি যদি 7 থেকে 8টা উক্তি লিখো রচনার মধ্যে, ওই রচনা রিলেটেড ইংলিশ উক্তি হোক বাংলা উক্তি হোক, তাহলে অনেক ভ্যালুয়েট করবে এগুলা, ঠিক আছে? এটার ক্ষেত্রে টিচার তোমার মার্কস বাড়ায় দিবে আর কি। আমি তোমার একটা জিনিস দেখাই, দেখো রচনাতে পৃষ্ঠা ম্যাটার করে, কত পৃষ্ঠা? আমি বলছি ভাই 20 পাইতে হলে অ্যাটলিস্ট 20 পৃষ্ঠা লেখার ট্রাই করো, 20 পেজ আর কি, 20 পৃষ্ঠা বা 16 থেকে 20 পৃষ্ঠা লেখার ট্রাই করো, ঠিক আছে? 16 থেকে 20। আর প্যারা লিখতে হবে অ্যাটলিস্ট, এই প্যারা 20টা লিখতেই হবে, ঠিক আছে? প্যারা 20টা লিখতে হবে। আর কি বলছি বলো তো? ভূমিকার উপসংহার একদম বইয়ের মতো সুন্দর মতো স্ট্যান্ডার্ডভাবে লিখতে হবে। এরপরে দেখো আমি যদি একটা রচনা দেই, একটা রচনা লাইক মনে করো এখানে একটা রচনা, কি রচনার নাম হইতেছে লাইক মাদকাসক্তি ও তার প্রতিকার। এই যে দেখো আমরা মাদকাসক্তি ও তার প্রতিকার এখানে একটা সাজেশন দিতেছি। এই মাদকাসক্তি প্রতিকার এটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম, বাংলাদেশের 8টা বোর্ডে এক্সাম হবে, অ্যাটলিস্ট 3টা বোর্ডে এটা আসবে মাদকাসক্তি ও তার প্রতিকার। কি বলছি বলো তো? 8টা বোর্ডে পরীক্ষা হবে, 3টা বোর্ডে মাদকাসক্তি ও তার প্রতিকার আসবে। আর এই যে তোমার এই মাদকাসক্তি এর প্রতিকারের 20টা প্যারা দিয়ে দিলাম, এই 20টা প্যারার মধ্যে ভূমিকা এবং উপসংহারটা ভালো মতো স্ট্যান্ডার্ডলি মুখস্থ কইরা বা বুঝে শুনে যাবা, যে এটা যাতে এক্স্যাক্টলি সুন্দর মতো দিতে পারো। বাকিগুলার আমি কি দিয়ে দিছি বলো তো? প্যারার নাম দিয়ে দিছি। এই প্যারার নাম কিন্তু তোমাদের পাইতে কষ্ট হয়, 20টা করে প্যারার নাম দিয়ে দিছি। তুমি এই প্যারার নামগুলা দেইকা জাস্ট বাকিগুলো বানাইয়া লেখো। এই যে দেখছো মাদকাসক্তি ও তার প্রতিকারের উপর আমরা 20টা প্যারা তোমারে দিয়ে দিছি। ভাইয়া এখানে তোমারে আমি 14টা রচনা দিছি, 14টা রচনার মধ্যে আমি 5টা তোমার স্টার্ট দিয়ে দিব, ওই 5টা থেকে তোমার বোর্ডে কমন আসবে। তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও দেখবা মাদকাসক্তি ও তার প্রতিকার এটা পরীক্ষায় আসবে। মানব কল্যাণে বিজ্ঞান,
বা যে কোনো মানে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, এই টাইপের এটা অধ্যাবসায়, ঠিক আছে, যে কোনো একটা বোর্ডে আসবে অধ্যাবসায়। এই বছর যে কোনো 4টা বোর্ডে আসবে, যাও বইলা দিলাম, 4টা বোর্ডে এই অধ্যাবসায় আসবে, ঠিক আছে। তারপরে যেটা স্বদেশ প্রেম, স্বদেশ প্রেম, ঠিক আছে, কয়টা দিছি? মাদকাসক্তিতার প্রতিকার, মানব কল্যাণে বিজ্ঞান, অধ্যাবসায়, স্বদেশ প্রেম। এরপরে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এই 5টা আমি দিলাম, ঠিক আছে, এইগুলা দিলাম। তারপরে এগুলা হিউজ ইম্পর্টেন্ট, এই 5টা বোর্ডের মধ্যে তুমি একটা থাকবে। রচনা তো 3টার মধ্যে একটা লেখা লাগে, তাই না? তো এই 5টার মধ্যে একটা কমন পাওয়া যাবে, এই 5টা ভালো মতো দেখো। তারপরে দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা, শ্রমের মর্যাদা, এগুলো দেখতে পারো। পরিবেশ দূষণ ও তার প্রতিকার দেখতে পারো, ঠিক আছে, এগুলা ইম্পর্টেন্ট। 24শে আন্দোলনটা একটু দেখে যেতে পারো। এখন এখানে যে 14টা রচনা দিছে, 14টা রচনার 20টা করে প্যারা তোমার আজকের এই ভিডিওতে দিয়ে দিতেছি। এটা তোমার জীবনে সবচেয়ে বেশি ভ্যালুয়েট করবে তোমার পরীক্ষায়। দেখো তো এই প্যারাগুলো মনে রেখে দিবা। মানব কল্যাণে বিজ্ঞান, দেখো মানব কল্যাণে বিজ্ঞান 20টার উপরেও প্যারা লেখা যায়, বাট আমি বলবো 20টার উপরে লেখার দরকার নেই। প্রথমেই ভূমিকা দিয়ে শুরু করবা, বিজ্ঞানের সংজ্ঞা সুন্দর মতো 1 পেজে বানায় লিখতে পারবা। মানব জীবনে বিজ্ঞান, দেখো বানায় লিখতে গিয়া গাছের পাতা সবুজ, সবুজের পাতা গাছ, এগুলো লিখতে যাও না ভাই, কাইন্ডলি প্লিজ বানায় লিখবা, ওইটারও যাতে একটা স্ট্যান্ডার্ডই থাকে। আলফাউল জিনিস লেখো না, টিচারের যদি চুইকে পড়ে যায় যে আলফাউল জিনিস লিখছে, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, আর দানকেত, গরুর 4টা পা 3টা হাত, এগুলো যদি লিখতে যাও তাহলে কিন্তু ঝামেলা আছে, বুঝছো? ওকে। কৃষিক্ষেত্রে বিজ্ঞানের ভূমিকা, আধুনিক কৃষিযন্ত্র, উন্নত বীজ ব্যবস্থা উন্নয়ন, সার ও কীটনাশক উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা। দেখছো কতটা প্যারা চাইলে লেখা যায়। এই যে মানব কল্যাণে বিজ্ঞানের আমি তোমার 20টা প্যারা দিয়ে দিছি। তারপরে অধ্যাবসায়, অধ্যাবসায়ের 20টা প্যারা। দেখো এই অধ্যাবসায় তোমার পরীক্ষায় আসবে, তুমি পরীক্ষায় অধ্যাবসায় আসবে ভাইয়া, বইলা দিলাম। অধ্যাবসায়ের এই 20টা প্যারা ভালো মতো শিখা যাইও, এর মধ্যে ভূমিকাটা ভালো মতো এবং উপসংহারটা ভালো মতো মুখস্থ করে যাইও, বাকিগুলো তুমি বানাইয়া লিখো। কত পেজ লিখতে হবে? 20 পেজ লিখতে হবে, 20 পেজ লিখতে হবে। কয়টা প্যারা দিতে হবে? 20টা প্যারা। ভাইয়া কি 20টা প্যারা তোমার দিয়ে দিছি, ঠিক আছে। রচনায় কি 20-এর মধ্যে 20 পাবা? ইনশাল্লাহ পাবা, সর্বোচ্চ মার্কস পাবা যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো, ঠিক আছে। ওকে। পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এটারও 20টা প্যারা দেওয়া আছে, এটা হিউজ ইম্পর্টেন্ট, এটা আসবে ইনশাল্লাহ। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ইম্পর্টেন্ট। পর্যটন শিল্প, দেখো বাংলাদেশ পর্যটন শিল্পের মধ্যে প্যারার মধ্যেও দেখো একটা প্যারার মধ্যেও আলাদা আলাদা পার্ট আছে যেগুলো তুমি এক্সপ্লেন করতে পারবো, ওইগুলো আজকে আমরা এখানে এক্সপ্লেন করে বুঝাই দিয়ে দিছি। সো পর্যটন শিল্প বলে লেখার অভাব আছে বাংলাদেশে। পর্যটন, সিলেট, সাজেক, ওই 60 গম্বুজ মস্কিউ, তারপরে অভাব আছে ভাই, চোখের সামনে যা আসে তাই তো পর্যটন। কিন্তু ওই উত্তরা দিয়ে আবার এইগুলো একটা পর্যটন শিল্পতে নাম দিয়ে দিবা, সমস্যা নাই তো, ব্যাপারটা বুঝছো? তোমার কাছে যেই জায়গাটারে ভালো লাগছে তুমি এটা পর্যটনের দিয়ে দিতে পারো। তোমার এলাকায় পর্যটনের একটা জিনিস আছে, যে টিচার দেখতেছো নাও জানতে পারে, সুন্দর মতো তোমার এলাকার এটা জায়গায় মানুষ, ঠিক আছে, মনে করো একটা মোটামুটি এটা ভালো একটা জায়গা তোমার এলাকায়, ওই জায়গার নাম দিয়ে ওই জায়গার সৌন্দর্যটা তুমি বিশ্লেষণ করে ফেলতে পারো। চোখ বন্ধ করবা, দেখবা তোমার বাড়ির পাশে যে একটা নদীর উপরে একটা পুল আছে, ঠিক আছে, ওইটারও একটা নাম দিয়ে ওইটারও পর্যটনের মধ্যে ঢুকে ফেলতে পারবা যদি প্যারা না পাও ওই ক্ষেত্রে আর কি। বাট প্রথমত এটা রাখবা যে বাংলাদেশের উল্লেখযোগ্য যে পর্যটন কেন্দ্রগুলো আছে ওইগুলো হচ্ছে তুমি সুন্দর মতো এখানে উল্লেখ করবা। দেখো বাংলাদেশে অভাব আছে ভাই, সুন্দরবন, কক্সবাজার, সেন্ট মার্টিন, সাজেক, বান্দরবান, ঠিক আছে, অনেক ব্যাপারই আছে। হাই বেটা নাম এটা কি হইলো? বিছনাকান্দি, সিলেটে হচ্ছে বিছনাকান্দি, জাফলং, রাতারগুলো, আরও আছে অনেক কিছু, সাদা পাথর, তারপরে হচ্ছে আরও অনেক আছে, শ্রীমঙ্গল, ঠিক আছে, তারপরে হচ্ছে এগুলাই লাউয়াছড়া জাতীয় উদ্যান। ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে মহাস্থানগর, পাহাড়পুর, ময়নামতি, 60 গম্বুজ মস্কিউ, এটা যদি চলে আসে বাংলাদেশের পর্যটন শিল্প, বুঝছো, তোমরা পুলা পাই না, এটাতে 40টা প্যারাও লিখতে পারবা, ঠিক আছে। তো আশা করি আজকে এই ব্যাপারটা তোমাদেরকে রচনা কীভাবে লিখতে হয় অনেক সুন্দর মতো দেখবার। এই স্লাইডটা দিয়ে দিব, এটা তোমাদের অনেক কাজে আসবে, অনেক কাজে আসবে। এখানে আমি সবগুলা রচনার 20টা প্যারা দিয়ে দিছি তোমারে, 20টা করে প্যারা, 14টা রচনার 20টা করে প্যারা, মানে হিউজ প্যারা দিয়ে দিছি। ওগুলো জাস্ট প্যারাগুলো মনে রেখে যাবা, বাকিগুলা বানাইয়া লিখো, সমস্যা নাই। আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। থ্যাংক ইউ। রচনাতে 20-20 প্যারা দেখাইও। আর আমাদের দেখো ভালো মতো একটা জিনিস বুঝাই, তোমাদের জিলানি স্যার বাংলা সেকেন্ডের ক্লাস নিছে, তাই না? একটা ব্যাপার দেখাই, রচনা তো বাদ গেল, ব্যাকরণে 30-30 কেমনে পাবো এটা তো আগে চিন্তা করতে হবে। ব্যাকরণে 30-30 পাইতে হইলে যেটা লাগবে ভালো মতো বুঝবা, ব্যাকরণে 30-30 যদি পাইতে হয় এই ক্লাসটা তোমার করতে হবে, একদম বই থেকে পড়ানো হয়েছে, বইয়ের যে ব্যাকরণ অংশটা 100% ক্লিয়ারলি
স্ট্যান্ডার্ডভাবে বুঝিয়ে পড়ানো হয়েছে এই ক্লাসটাতে, বইয়ের ব্যাকরণ অংশটা সুন্দর মতো এটা পড়বা। এটা যদি পড়ো ঠিকঠাক মতো পড়ে যাও, আমার কাছে মনে হয় ব্যাকরণে 30-এর মধ্যে অ্যাটলিস্ট 27-28 পাবা, কারণ বইয়ের বাইরে তো আসে না। বইয়ের যা আসে ওইখানে পড়াই দেওয়া হয়েছে ভাই, 4.5 ঘন্টার একটা ক্লাস, অলরেডি 2.5 লাখ স্টুডেন্ট দেখে ফেলছে 11 ঘন্টায়, হিউজ একটা অ্যাচিভমেন্ট। অ্যান্ড এই ক্লাস দেখে যদি তোমার ভালো লাগে কোনো ক্ষেত্রে এই বাংলার জিলানি স্যারের ক্লাস, ইংরেজি ফাইনাল শটের আগে ওই যে ইংরেজির ক্লাস দেখবা, আমাদের টিপু স্যার, হামজা ভাই আছে, এই যে হামজা স্যারের ক্লাস আছে, টিপু স্যারের ক্লাস আছে, এগুলো দেখে যাবা যদি ভালো লাগে। তাইলে তারপরে আইসিটির আগে আমার এবং অমিত স্যারের ক্লাস দেখে যাবা, ভালো লাগলে এই যে তুমি এইচএসিতে উঠবে, এইচএসিতে উঠলে এই জায়গায় এইচএসি 28-এর ইবিআই কোর্স আছে একটা, আমরা অলরেডি লঞ্চ করে দিছি। এটা হচ্ছে তোমাদের পরীক্ষা পরে যে সময় বন্ধ থাকবে 3 মাস, ওই বন্ধে ধুমায় ক্লাস নিয়ে শেষ করে দেওয়ার ট্রাই করবো, যাতে এইচএসিতে প্রেশার কম থাকে, আগে থেকে ইংলিশ বাংলা আইসিটি কমপ্লিট থাকে। এটাতে এখন না আগে পরীক্ষা দাও, পরীক্ষা শেষ করে সুযোগ বুঝে এনরোল করে ফেলো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ভাই আছে এই পুরোটার তত্ত্বাবধানে, RMH মানে হইতেছে রেসপন্স মেথড এইচএসি, ওটার মালিক আমি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।